এই যেদিন হচ্ছে থিওরি গুলা পড়াবো না, সেদিন তোমরা হচ্ছে টেস্ট পেপারের প্রবলেম গুলা নিজে নিজে একটু দেখে নিবা। আমি আর কয়টা প্রবলেমই করাবো, 5টা 6টা 8টা 10টা করাবো। তো যেদিন থিওরি নিয়ে আলোচনা করব রিভিশন ক্লাসে, যে হচ্ছে যে কোনো চ্যাপ্টারে, সেই দিনই তোমরা হচ্ছে ওই মোটামুটি র্যান্ডমলি অনেকগুলা 15-20টা সিকিউ দেখে ফেলবা, সবগুলা টপিক ওয়াইজ, সবগুলা টপিক যেন কভার করতে পারে, তাহলে দেখবা যে তোমারটা মোটামুটি তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা মহাকর্ষ বিকর্ষ গত ক্লাসে থিওরি নিয়ে আলোচনা করেছি, আজকে একটু কয়েকটা সিকিউ দেখবো, বিভিন্ন টাইপের সিকিউ প্রবলেমটা দেখবো। ঠিক আছে? তো রাজশাহী 24টাকে দেখে নিই। যে পৃথিবীর ভর ব্যাসার্ধ দেওয়া আছে, আমি যদি একটু চিত্রটাকে এরকম করে দেখেই, আমি যদি চিত্র আকারে প্রবলেমটাকে আমাকে দেখাই, যে এইটা পৃথিবী। তো বলেছে যে পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে। ঠিক আছে? পৃষ্ঠ হতে মনে করে এটা 1000 কিলোমিটার দূরে। এই যে এইটুকা দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার দূরে একটা কৃত্রিম উপগ্রহ আছে। গত ক্লাসে আমরা কৃত্রিম উপগ্রহর পুরা থিওরি গুলা দেখাই নাই, আহ ওগুলো দেখাতে সময়টা চলে গেছে। তো আজকে এইটার মাধ্যমে আমরা হচ্ছে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে সুন্দর একটা আইডিয়া নিয়ে নেব। আমরা যদিও আমরা জানি, একটু দেখায় দিব আমরা। আচ্ছা, এটা হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা। উচ্চতা যখন বলবো, আবারও বলে নিচ্ছি, তখন আমরা পৃষ্ঠ থেকে চিন্তা করব। আর যখন বলবো যে পৃথিবী থেকে দূরত্ব, তখন কিন্তু আমরা কেন্দ্র থেকে চিন্তা করব। তো পৃথিবীর তো ব্যাসার্ধ একটা আছে আর, তো 1000 কিলোমিটার দূরে এই উপগ্রহটা পৃথিবীকে আবর্তন করছে। এটা হচ্ছে পৃথিবী, ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, এটার নাম হচ্ছে পৃথিবী, আর এটার নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ। ওকে। এখন একজন নভোচারী বললেন, 22,000 নভোচারী বললেন যে 22,000 কিলোমিটার দূরে সরাইলে, আরো আরো 22,000 কিলোমিটার দূরে সরালে এর বেগ বলতে কৃত্রিম উপগ্রহের বেগ হচ্ছে অর্ধেক হবে। ঠিক আছে? আমরা সবগুলো থিওরি এখানে আলোচনা করে ফেলবো। আহ, তো আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক অবস্থায় পৃথিবীর মহাকর্ষীয় বিভব কত? প্রাথমিক অবস্থা মানে কৃত্রিম উপগ্রহটা যেখানে আছে, হ্যাঁ, সেই অবস্থানে মহাকর্ষীয় বিভব কত আমরা শিখেছি, গত ক্লাসে শিখেছি, থিওরির মধ্যে শিখেছি যে মহাকর্ষ, আমি সবগুলো বের করে দিচ্ছি। কৃত্রিম উপগ্রহের অবস্থানে, কৃত্রিম কৃত্রিম উপগ্রহের অবস্থানে, এটা কৃত্রিম উপগ্রহের উপগ্রহের অবস্থানে প্রথমে বের করছে হচ্ছে কি বলে, মহাকর্ষ বিভব। একটু রিভিউ হয়ে যাবে। কৃত্রিম উপগ্রহের অবস্থানে মহাকর্ষ বিভবটা বের করবো, তাহলে ভি লিখবো। দেখো তো, মাইনাস চিহ্ন দিব। জি কার জন্য মহাকর্ষ বিভব বের করছি? পৃথিবীর জন্য, পৃথিবীর ভরের জন্য। তাহলে জিএম কোথায় বের করছি? এই যে কৃত্রিম উপগ্রহের অবস্থানে। কৃত্রিম উপগ্রহের দূরত্ব পৃথিবী থেকে কত? আর প্লাস এইচ মাইনাস জি এর মানটা আমরা বসাবো 6.673 গুণ 10⁻11 গুণ 6 গুণ 10⁻24, আর নিচে হবে হচ্ছে আর এর মান হচ্ছে 6 গুণ 10⁻6 প্লাস এখানে আমার 1000 কিলোমিটার, তাহলে 1 গুণ 10⁻6। হিসাব নিকাশ করলে যেটা হবে সেটাই আমাদের রেজাল্ট। ঠিক আছে? সেটাই আমাদের রেজাল্ট। এখন 2 নম্বরটা বের করবো আমরা, কৃত্রিম উপগ্রহের অবস্থানে, যদিও চায়নায় অঙ্কে বের করে দিচ্ছি, কৃত্রিম উপগ্রহের অবস্থানে মহাকর্ষীয় প্রাবল্য। 2 নম্বরটা আমরা বের করছি, কৃত্রিম উপগ্রহের অবস্থানে, সবগুলা বের করে দিচ্ছি, উপগ্রহের অবস্থানে, হ্যাঁ, অবস্থানে, কৃত্রিম উপগ্রহের অবস্থানে। একটার মাধ্যমে অনেকগুলো প্রবলেম আমরা সলভ করছি, এগুলো তার পরীক্ষা সবগুলো আসে নাই, প্রথমটা আসছিল, এটা আসে নাই। রাজশাহী 24, কৃত্রিম উপগ্রহের অবস্থানে মহাকর্ষ প্রাবল্য কত? মহাকর্ষ প্রাবল্য নির্ণয় করছি এবার। তাহলে আমরা কি লিখবো? ইজ ইকাল টু জিএম ভাগ হচ্ছে, কার জন্য মহাকর্ষ প্রাবল্য বের করতে চাচ্ছি? পৃথিবীর ভরের জন্য। পৃথিবীর ভর তো পড়ে গেছে, কোথায় বের করতে চাচ্ছি? কৃত্রিম উপগ্রহের অবস্থানে। কৃত্রিম উপগ্রহের অবস্থান কোথায়? পৃথিবী থেকে আর+এইচ দূরত্বে। আমি দূরত্ব যখন বলবো আর+এইচ বলবো, আর উচ্চতা যখন বলবো তখন শুধুমাত্র এইচ বলবো, হোল স্কয়ার। মান বসালে আমরা পেয়ে যাব 6.673 গুণ 10⁻11 গুণ হচ্ছে 6 গুণ 10⁻24 ডিভাইডেড বাই হচ্ছে 6.4 গুণ 10⁻6 প্লাস হচ্ছে 10⁻6 হোল স্কয়ার। এটা গেল আমাদের
মহাকর্ষীয় প্রাবল্য নিউটন পার কেজি, এককটা কি হবে নিউটন পার কেজি, আর এটা কি হবে এককটা হচ্ছে জুল পার কেজি। এর হিসাব নিকাশ করলে যা পাবো আমরা সেটা হবে মাইনাস এত উত্তর জুল পার কেজি এককে হবে, ঠিক আছে, জুল পার কেজি এককে হবে, ঠিক আছে। তো আমরা মহাকর্ষীয় বিভব বের করলাম, মহাকর্ষীয় প্রাবল্য বের করবো। 3 নাম্বার বের করছি কৃত্রিম উপগ্রহের অবস্থানে মুক্তিবেগের মান কত। কৃত্রিম উপগ্রহের অবস্থানে তিনটাই বের করে দেখাচ্ছি। কৃত্রিম উপগ্রহের অবস্থানে, এগুলো চাই নাই প্রশ্নের মধ্যে, উপগ্রহের অবস্থানে মুক্তিবেগের মান কত, মুক্তিবেগের মান কত, মুক্তিবেগের মান কত, হ্যাঁ মুক্তিবেগের মান ভি ইজিক্যাল টু কত রুট ওভার অফ, যে অবস্থানে মুক্তিবেগ বের করব সেই অবস্থানে অভিকর্ষ ত্বরণ লাগবে জি আর লিখলাম। তো দেখো খেয়াল করে, যে অবস্থানে আমরা মুক্তিবেগ বের করবো সেটা পৃথিবীর পৃষ্ঠে নাই, একটু উচ্চতায় আছে, তাই আমরা জি প্রাইম লিখবো। আর যে অবস্থানে আছে সেই অবস্থানটার নাম হচ্ছে পৃথিবী থেকে আর প্লাস এইচ দূরত্বে, তাহলে আর প্লাস এইচ দূরত্বে হয়ে গেল আমাদের। তো আমরা জি প্রাইমটা বের করে নিব, জি প্রাইমটা বের করে নিব, জি প্রাইম ইজিক্যাল টু কত জি এম ভাগ আর স্কোয়ার, এখানে বের করে নিতে পারো আলাদা করে, অথবা এখানে তুমি মান বসে ছোট করে নিতে পারো। দেখো তো 2 ইন্টু জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার, এখানে একটা আর প্লাস এইচ উপরে আছে, কাটাকাটি করলে কত হয় 2 জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ, 2 জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ, মান বসালে আমাদের হয়ে যাবে, সবগুলো আমাদের দেওয়া আছে। ওকে, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হচ্ছে কৃত্রিম উপগ্রহটি যেহেতু আবর্তন করছে, এখানে দেখো চিত্রের মধ্যে কৃত্রিম উপগ্রহটি যেহেতু আবর্তন করছে এখানে এই এই উচ্চতায় 1000 কিলোমিটার উচ্চতায় এরকম করে আবর্তন করছে, সুতরাং আমরা কি লিখবো, আমরা এবার বের করতে চাচ্ছি কৃত্রিম উপগ্রহটির বেগ কত। কক্ষীয় বেগও বলা যেতে পারে, অনুভূমিক বেগও বলা যেতে পারে। কৃত্রিম উপগ্রহের মানে যে কক্ষপথে সে আবর্তন করছে, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, কক্ষীয় বেগ বা রৈখিক বেগ বা শুধু বেগ, ঠিক আছে। কি লিখবো আমরা, ভি ইজ ইকাল টু রুট ওভার, আমাদের জানা সবাই জানা আছে, খুবই মুখের সঙ্গে সেট হয়ে যাওয়া সূত্র, জি এম ভাগ আর প্লাস এইচ। তো রুট ওভার অফ জি এর মান বসাবো আমরা 6.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 11 গুণ 6 গুণ 10 টু দি পাওয়ার 24 ডিভাইড বাই হচ্ছে আর এর মান হচ্ছে 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6, এইচ এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 6, যেটা দেওয়া আছে এখানে 1000 কিলোমিটার, 1000 কিলোমিটারকে ভাঙালে 10 টু দি পাওয়ার 6 মিটার হয়, আমাদের হয়ে গেল, ঠিক আছে। 5 নম্বরে করবো আমরা কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল কত, কৃত্রিম উপগ্রহটা কত সময়ে পর্যায় করছে। এই কৃত্রিম উপগ্রহের বেগ কিন্তু বের করেছে, এটা আমাদের লাগবে একটু, পরের প্রশ্নটি আমি আগে লিখে নিচ্ছি যে কৃত্রিম উপগ্রহের যেটা বলেছে পরে যে 22,000 কিলোমিটার, আরো 22,000 কিলোমিটার দূরত্বে সরালে তার বেগ অর্ধেক হবে, কে বলেছে, একজন নভোচারী বললেন, একজন নভোচারী, নভোচারী, ভেরি সিম্পল কথাবার্তা, একজন নভোচারী বললেন যে আরো 22,000 কিলোমিটার দূরে সরালে, আরো মানে আগে দিল 1,000 কিলোমিটার, আরো 22,000, তার বেগ অর্ধেক হবে। তো আমরা একটু খেয়াল করে নিই যে নভোচারীর কথাটা সঠিক ছিল কিনা। নভোচারীর নভোচারীর অনুমান বা হচ্ছে কি বলে এখানে কি লিখেছে, ধারণা, ধারণা সঠিক ছিল কিনা, এটা পরীক্ষা আসছে, এতক্ষণ যেটা বের করলাম এত এই তিনটা বের আসে নাই। নভোচারীর ধারণা সঠিক ছিল কি না, নভোচারী কি বলেছে, নভোচারী বলেছে এই কৃত্রিম উপগ্রহটাকে আরো 22,000 কিলোমিটার দূরে সরালে, তার মানে এইবার কিন্তু আমার এইচ এর মান হচ্ছে আগে ছিল 1,000, এখন হবে আরো 22,000 দূরে সরাচ্ছি, আরো 22,000 সমান সমান হচ্ছে 23,000 কিলোমিটার, 23,000 কিলোমিটার। তো 23,000 কিলোমিটার মানে হচ্ছে 2.3 গুণ 10 টু দি পাওয়ার 7 মিটার। ওকে, তো এখন আমরা আবার জি এর মান বের, এই ভি এর মান বের করবো, ভি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর প্লাস এইচ রুট ওভার অফ, তো 6.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 11 গুণ 10 6 গুণ 10 টু দি পাওয়ার 24 ডিভাইড বাই আর এর জায়গায় বসাবো এবার হচ্ছে 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6 যোগ হচ্ছে 2.3 গুণ 10 টু দি পাওয়ার 7, রুট ওভার আছে এখানে একটা। তো আমরা যদি একটু রুট এটা একটু বের করে নিই, এটা একটু দেখে দেখে লিখছি, বই দেখে লিখছি, এটা কত 7,355, 7,355.64 মিটার পার সেকেন্ড, আর এখানে আসছে হচ্ছে
3677 হচ্ছে 82 মিটার পার সেকেন্ড। দেখো তো এই বেগ আর এই বেগ যদি আমি অর্ধেক করি, এই বেগের অর্ধেক কিন্তু এটা হয়ে গেছে আসলে। ঠিক আছে, এই বেগের মান যদি আমরা দিই হচ্ছে এটা, এই বেগের মান মনে করো যদি আমি নতুন করে বের করেছি ভি প্রাইম দিলাম মনে করো, নতুন অবস্থানে কৃত্রিম উপগ্রহের বেগ, নতুন অবস্থানে মানে আরো 22,000 কিলোমিটার দূরে নতুন অবস্থানে কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম কৃত্রিম উপগ্রহের বেগ। হ্যাঁ, এখন দেখো, এখন যদি আমি ভি প্রাইম কে ভি দ্বারা ভাগ করি, দেখো ভি প্রাইম কে যদি ভি দ্বারা ভাগ করি, অর্ধেক বলেছে, তাহলে ভি প্রাইমের মান 3677.82 ডিভাইড বাই হচ্ছে 7355.64 ইজিক্যাল টু হচ্ছে 1/2। তার মানে নভোচারীর ধারণা সঠিক ছিল, নভোচারীর ধারণা সঠিক ছিল। ঠিক আছে, মুক্তিবেগ বের করেছি, অনেকগুলো আমরা বের করলাম। তো এখান থেকে আমি আরো বের করতে পারতাম, পর্যায়কাল বের করতে পারতাম, আবার হচ্ছে যে কত দূরত্বে সরলে। হ্যাঁ, তো আমি এটাও একটু বের করে দিই। উদ্বেগের উপগ্রহটিকে দেখো, যে উপগ্রহটি দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা বাদ দাও, এটা নতুন একটা সূত্র অঙ্ক লিখি, ওইটা বাদ দিলাম, ওই ওখানে আমার 5টা বের করেছি, বাদ দিলাম এটা। ঠিক আছে, এবার আমরা নতুন একটা করছি, এটা করছি যে এখানে একটা উপগ্রহ আছে মনে করো। ঠিক আছে, তো এই উপগ্রহটা মনে করো হচ্ছে কি বলে 16,000 কিলোমিটার উচ্চতায় আছে, 16,000 কিলোমিটার উচ্চতায় আছে। ঠিক আছে, এই উপগ্রহটা কৃত্রিম উপগ্রহ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, বইতে অনেক সময় যেভাবে দেওয়া থাকে সেভাবে ফুল মার্কস পাওয়া যায় না, সেজন্য আমরা এটাকে একটু, এটুক আর এটুক হচ্ছে এইচ মনে করো। ঠিক আছে, আর এটার নাম দিলাম হচ্ছে এম। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী। এটা হচ্ছে সৃজনশীল আর একটা করছি আমরা, যে এই যে কৃত্রিম উপগ্রহটা, হ্যাঁ একটা নির্দিষ্ট অবস্থানে আবর্তন করছে। তো উদ্দীপকের উপগ্রহটির পর্যায়কাল কত? উদ্দীপকের উপগ্রহটির বেগ এবং পর্যায়কাল বের করো, বেগ ও পর্যায়কাল বের করো, পর্যায়কাল নির্ণয় করে ফেলি, বেগ এবং পর্যায়কাল নির্ণয় করে ফেলি। তো ভেরি সিম্পল, ভি ইজ ইকুয়াল রুট ওভার অফ জি এম ভাগ আর প্লাস এইচ। হ্যাঁ, রুট ওভার অফ জি, এটা হিসাব নিকাশ করে বলো আমারে। 6.673 গুণ 10⁻11 গুণ হচ্ছে 10⁻6 ইন্টু 4 গুণ 6 গুণ 10⁻24, 6 গুণ 10⁻24, নিচে হচ্ছে আর 6.4 গুণ 10⁻6 যোগ হচ্ছে 16,000 কিলোমিটার, 16,000 কিলো 1.6 গুণ 10⁻7 হবে মনে হয়। হ্যাঁ, তো আমরা যদি হিসাব নিকাশ করে এই মানটা একটু বের করি, কত হয় দেখো তো একটু। একদিন বলো দেখি মানটা কত হয়। 6 গুণ 10⁻24 গুণ 6.673 গুণ 10⁻11 ভাগ হচ্ছে 6.4 গুণ 10⁻6 যোগ, আচ্ছা এটাকে ভাগ করে ফেলি, ভাগ হচ্ছে 4,366, কত পয়েন্ট কত, যাক এরকম একটা মনে করে আসলো। ঠিক আছে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহটির বেগ এবং পর্যায়কাল আমরা বের করলাম, পর্যায়কালটা বের করে ফেলি, বেগ বের করেছি, আমি এখানে একটা প্রশ্ন করবো তো তাই বের করলাম। এবার পর্যায়কাল দেখো টি ইজ ইকুয়াল টু কত, এই পর্যায়কাল আমরা কিভাবে বের করি মনে আছে? পর্যায়কালে 2 পাই
আর প্লাস এইচ টোটাল ঘুরতে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এই যে তার হচ্ছে একবার ঘুরে আসা যে পরিধি, বৃত্তের পরিধি, এই যে আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এই যে খেয়াল করে দেখো। হ্যাঁ, তো 2r+h নিচে হচ্ছে v, s ইজিক্যাল টু ভিটি সূত্র, আর কিছু না। s ইজিক্যাল টু ভিটি সূত্র, তাহলে t ইজিক্যাল টু কত, s ভাগ v, টোটাল s কত 2πr+h, নিচে হচ্ছে v দ্বারা ভাগ করে, v বের করে নিয়েছি আমরা, 2 গুণ 3.1416 ইন্টু আর এর মান বসাবো আমরা 6.4 গুণ 10⁶ যোগ h এর মান হচ্ছে 1.6 গুণ 10⁷ ডিভাইড বাই হচ্ছে v, v এর মানটা বসাই দিই 4366.4, দেখো তো কত হয়, সেকেন্ডে লিখবো আমরা, হিসাব নিকাশ করে যেটা পাবো সেটা সেকেন্ডে আসবে, সেটা একটু সেকেন্ডে আসবে। বত্রিশ হাজার 233.7, লিখলাম 2 লিখলাম, 3 লিখলাম, 32,233.3, তার মানে এটাকে যদি আমরা ঘন্টা বানিয়ে নিই, ভাগ কমে 32,233 পয়েন্ট হচ্ছে 3, ভাগ হচ্ছে, আমি ঘন্টা যদি বানাই, যদি বানাতে চাই, তাহলে আমরা এই ভাগ করব হচ্ছে 3600 সেকেন্ড দিয়ে, তাই না, 3600 ভাগ করে কিন্তু আমরা ঘন্টা পেয়ে যাব 8.95 ঘন্টা, 8.9537 আওয়ার। তার মানে এটা একটা ভূস্থির উপগ্রহ না। এখন আমি পরের প্রশ্নটা করলাম যে উপগ্রহটিকে ভূস্থির করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, উপগ্রহটিকে উপগ্রহটিকে এটা কিন্তু ভালো করে খেয়াল করবা, ভূস্থির করতে হলে, ভূস্থির মানে বুঝতেই পারছো যে পর্যায়কাল 24 ঘন্টা বানাইতে হবে, পর্যায়কাল বানাইতে হবে 24 ঘন্টা, ভূস্থির করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো মনে রাখবো আমরা আগে বলে নিচ্ছি, আগে বলেছি বারবার যে একটা উপগ্রহকে তুমি যখন ভূস্থির বানাতে চাও, তখন দুইটা কাজ করতে হবে, দুইটা কাজই করতে হবে, বেগ কমাতে হবে বা বাড়াতে হবে, বা বেগের পরিবর্তন করতে হবে, পাশাপাশি উচ্চতার পরিবর্তন করতে হবে। যেহেতু পর্যায়কাল এখানে দেওয়া আছে, পেলাম আমরা হিসাব নিকাশ করে যে 8.9537 আওয়ার, তার মানে এটার পর্যায়কাল 24 ঘন্টা না, বা পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কালের সমান না। সুতরাং এইটাকে যদি আমরা ভূস্থির বানাতে চাই, তার পর্যায়কাল 24 ঘন্টা বানাতে হবে। তো 24 ঘন্টা বানাতে হলে এমনি এমনিতে বানানো যাবে না, ওই অবস্থানে রেখে কি বানানো সম্ভব? নো, ওই অবস্থানের থেকে বানানো সম্ভব না। কোন কোন প্রশ্নে এরকম দেওয়া আছে, দেখেছি আমি গাইডের মধ্যে, বা প্রশ্নকর্তাও করেছে এরকম, ওই অবস্থানে রেখে ওটাকে ভূস্থির অবস্থানে, ওই অবস্থানে রাখলে তার পর্যায়কাল এইটাই হবে, এইটাই হবে 8.9537 আওয়ার। এই পর্যায়কাল পরিবর্তন করতে পারবো না আমরা ওই কক্ষপথে থাকলে। আমাদের এখন কক্ষপথ পরিবর্তন করে তার উচ্চতার পরিবর্তন তো করতেই হলো, পাশাপাশি আমাদের অবশ্যই বেগের পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমরা অনলি উচ্চতার পরিবর্তন করে অ্যান্সারটা কমপ্লিট করব না। আমরা কিভাবে কমপ্লিট করব? উচ্চতার পরিবর্তন করার পাশাপাশি, হ্যাঁ, আমরা কিন্তু ওই অবস্থানে উচ্চতা যে বের করলাম, যে অবস্থানে আমি উপগ্রহটাকে রাখতে চাচ্ছি, সেখানে আমার বেগের মানটাও বের করে দেখাতে হবে, যে ওখানে উঠাবো এত উচ্চতায়, উঠায়া তার মধ্যে এত বেগ দিব আমরা, ঠিক আছে, ওই একই বেগ যেটা ছিল সেই বেগ রেখে এইটাকে ভূস্থির উপগ্রহে পরিণত করা সম্ভব না। বারবার বলেছি থিওরি পড়ানোর সময়, আগে রেগুলার ক্লাসে। ওকে, তো আমরা এখন দেখো, প্রথমে আমি উচ্চতা বের করে নিচ্ছি। উচ্চতা হচ্ছে কি gmt² ডিভাইড বাই হচ্ছে 4π² টু দি পাওয়ার 1/3 বিয়োগ হচ্ছে 8, মানে আগে উচ্চতার পরিবর্তন আমরা করে নিচ্ছি যে কতটুকু উচ্চতার পরিবর্তন করতে হবে। তো h ইজিক্যাল টু gmt² 6.673 গুণ 10⁻11 মাইনাস 6 গুণ 10⁻24 গুণ t², এখানে t কে আমরা 86,400 ধরবো, একদিন, কারণ এখন পর্যায়কাল 24 ঘন্টা রাখতে হবে, কারণ আমার ভূস্থির গ্রহে পরিণত করতে চাচ্ছি, পর্যায়কাল আমার 86,400 করতে হবে, ডিভাইড বাই 4πt², 4π², 4 গুণ π² এর মান হচ্ছে 9.87, এই টোটালটার উপর কিন্তু 1/3 বিয়োগ হচ্ছে 6.4 গুণ 10⁻6, হিসাব নিকাশ করো তো কত হয়,
35,952 এরকম টাইপের হয়, প্রায় 36,000 কিলোমিটারের মতো হবে, প্রায় 36,000 কিলোমিটারের মতো হবে। 6.673 গুণ 10⁻⁻, মাইনাস মাইনাস 11 গুণ 6 গুণ 10⁻24 গুণ 86,400 উপর স্কোয়ার ভাগ হচ্ছে 4 ভাগ হচ্ছে 9.87। পাই স্কোয়ারের মানে একসাথে বসাইছি, টু দি পাওয়ার 1/3, টু দি পাওয়ার 1/3। অনেক বড় হবেই তো। 6.4 কত পাইছো দেখি? 35903299, তাই তো? 0.18। হ্যাঁ, ওকে, এত মিটার। তো আমরা এটাকে কিলোমিটার করে ফেলি একটু। 1000 দ্বারা ভাগ করে দাও, ভাগ 1000 দ্বারা ভাগ করে কিলোমিটারে নিই। 35,903 কিলোমিটার, 9.3 কিলোমিটার মনে করো, ঠিক আছে? 35,903.3, 299 কে আমরা 3 লিখলাম, এত কিলোমিটার। তার মানে একটা ভূস্থির উপগ্রহ পরিণত হতে হলে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা হওয়া উচিত 35,903 কিলোমিটার, একটু কম বেশি হবে, কারণ এখানে আমাদের যে 86,400 আসলে না, পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল। আমরা বাই ডিফল্ট 24 ঘন্টা ধরেই হিসাব করব, ঠিক আছে? ওকে। আমার এই উপগ্রহটার উচ্চতা কত ছিল? 16,000 কিলোমিটার। তাহলে উচ্চতার পরিবর্তন কত করতে হবে? এই যে বাড়াইতে হবে। ভালো কথা। তার আগে আমি যখন একটা উপগ্রহকে 16,000 কিলোমিটার উচ্চতা থেকে সরায়া আমি 35,903 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেলাম, বেগ কিন্তু সেটা থাকবে না। আমাদের বইগুলোতে বা গাইডগুলোতে, কিছু কিছু বই বা গাইডে এখানে উত্তর কমপ্লিট করে দেওয়া আছে যে উচ্চতার পরিবর্তন এত করলেই হবে। আমরা দুটোই একটু অ্যান্সার করব। উচ্চতার শুধু পরিবর্তন করলে হবে না, উচ্চতার পরিবর্তন করলে হবে না, বেগটাও কিন্তু পরিবর্তন করতে হবে। বেগটা পরিবর্তন করে কত করতে হবে? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ। তো এখন লিখবো রুট ওভার অফ জিএম 6.673 গুণ 10⁻⁻11 গুণ 6 গুণ 10⁻24। আর এখন যে নতুন উচ্চতা হয়েছে সেই উচ্চতা কিন্তু বসাতে হবে। আর এর মান 6.4 গুণ 10⁻6 যোগ এই যে এটা 35,903,299.18। মনে রাখবো আমরা এখানে যখন মানগুলা বসাবো কিলোমিটারে নিতে পারবো না, তাহলে কিন্তু মান রেজাল্ট আসবে না। যখন আমরা সমীকরণের মধ্যে বসাবো আমরা মিটার করে নিব। এখানে যদি আমরা বসাই তাহলে কত পাবো একটু দেখো তো। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কিন্তু এটা। ভূস্থির উপগ্রহের বেগ, ভূস্থির উপগ্রহ করতে হলে কি পরিমাণ বেগ লাগবে আমার? 6.673 গুণ 10⁻⁻11 গুণ 6 গুণ 10⁻24 ভাগ হচ্ছে, হ্যাঁ পাইছো? 3,000 3,076 পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, হিসাব নিকাশ ঠিক আছে, না হলে বুঝতেই পারতাম আমি। তোমার হিসাব নিকাশ ঠিক আছে। তাহলে দেখো এখন আমি উত্তর লিখবো কি, যে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বাড়াতে হবে, উচ্চতা বাড়াতে হবে, ঠিক আছে, বা আরো বাড়াতে হবে। 35,903.3 বিয়োগ হচ্ছে 16,000 ইজিক্যাল টু হচ্ছে উচ্চতা বাড়াতে হবে এত, 19,000, 19,903.3 কিলোমিটার। এবং এবং বেগ দিতে হবে, উপগ্রহে বেগ দিতে হবে এত, বা বেগের পরিবর্তন করতে হবে এত, বা পরিবর্তন করতে হবে বলতে পারো, অথবা এত বেগ করতে হবে। এবং বেগ দিতে হবে বললে এটাই লিখবো, আর বেগের পরিবর্তন করতে হবে, বেগের পরিবর্তন করতে হবে। দুইভাবে তুমি অ্যান্সার দিতে পারো, করতে হবে। আগে ছিল কত বেগ, এখন কৃত্রিম উপগ্রহের অবস্থানে আগে বেগটা ছিল 4,366, 4,366.3 বিয়োগ হচ্ছে 3,076.44, এত মিটার পার সেকেন্ড কমাতে হবে। বেগটা কমাতে হবে, উচ্চতাটাকে বাড়াতে হবে। দুইটাই কিন্তু আমরা বের করে দেখাবো, না হলে 4 নাম্বার নাও হতে পারে কিন্তু। কারণ একটা কৃত্রিম উপগ্রহকে তুমি যদি উচ্চতা বাড়াও বা কমাও, বেগের পরিবর্তন অবশ্যই করতে হবে। ওকে, এই গেল আমাদের কৃত্রিম উপগ্রহের উচ্চতা বের করেছি, পর্যায়কাল বের করেছি, ভূস্থির বের করেছি, সবকিছু বের করেছি, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহের এখন আর একটা জিনিস পরীক্ষায় আসে না কখনো,
কৃত্রিম উপগ্রহের শক্তি, কৃত্রিম উপগ্রহের শক্তিটা আমি বের করে দেখাচ্ছি। আমরা ওই কোনোটা বাদ রাখতে চাচ্ছি না। তো গতি শক্তি, যদি গতি শক্তি, এটা সহজ, হাফ এম ভি স্কোয়ার ই কে, যে বেগটা আমরা বের করলাম সেই বেগের উপর স্কোয়ার দিলেই হয়ে যাবে। হাফ এম ভি স্কোয়ারের মান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ। ভি স্কোয়ারের মান যদি এরকম করে দাও তাহলে স্কোয়ার দিতে হবে, লাস্ট পর্যন্ত আমরা পাবো হাফ এম জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ। যদি একটু সাজায় গুজায় লিখি, হাফ জি এম এম ডিভাইড বাই হচ্ছে আর প্লাস এইচ। এটা আমরা মুখস্থ রাখছি না, এখান থেকে আমরা ভি এর মানটা বের করে নিয়ে এখানে বসায় দিব, অথবা আমরা এখানে হাফ এম ভি স্কয়ার করে এখানে বসায় দেব, দুইটা লাইন ডেরিভেশন করে বসায় দেব। কৃত্রিম উপগ্রহের গতি শক্তি। এবার আসো বিভব শক্তি। কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি, আমরা শুধুমাত্র কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি বের করছি বিষয়টা এরকম না। যে কোনো উপগ্রহে আমরা যে কোনো অবস্থানে আমরা কোনো একটা বস্তুর বিভব শক্তি বের করছি, ঠিক আছে? মহাকর্ষীয় বিভব শক্তি কিন্তু এটা, ওই বিভব শক্তি কিন্তু না। এবার আমরা এটা গতি শক্তি বের করলাম, কৃত্রিম উপগ্রহের গতি শক্তি। এবার বিভব শক্তি, বিভব শক্তি এটার নাম কিন্তু মহাকর্ষীয় বিভব শক্তি, মনে যেন থাকে। এখানে মহাকর্ষ ওই বিভব শক্তির সঙ্গে মিলবে না কিন্তু, হাফ এম জি এইচ না, কিন্তু মহাকর্ষীয় বিভব শক্তি। কি হবে, প্রথমে আমরা বিভবটা বের করে নিব। দেখো তো বিভব, এই যে এম ইন্টু ভি, শেষ, এম ইন্টু ভি শেষ, ঠিক আছে? মহাকর্ষীয় বিভব শক্তি ইপি লিখলাম। এই যে এম, কার বিভব শক্তি বের করবো? যে বস্তুটার নাম কি কৃত্রিম উপগ্রহ, এখানে কৃত্রিম উপগ্রহের ভর দিব, আমরা দিলাম, এবং ভি এর মান কি মাইনাস জি এম ভাগ আর প্লাস এইচ। এই যে বিভব, বিভব বের করে যে ভরের জন্য, এই যে ভরের বিভব শক্তি বের করতে চাচ্ছ, যার বিভব শক্তি বের করতে চাচ্ছ, যে বস্তুটার বিভব শক্তি বের করতে চাচ্ছ সেই বস্তুর ভর দিয়ে গুণ করতে হবে। কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া থাকবে, সেক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের ভর দিয়ে এই ওই অবস্থানে কৃত্রিম উপগ্রহের বিভবকে, মহাকর্ষীয় বিভবকে গুণ করলে আমরা মহাকর্ষীয় বিভব শক্তিটা পেয়ে যাব। মোট শক্তি যোগ করে দিব, মোট শক্তি যোগ করে দিব ইজ ইকুয়াল টু কৃত্রিম উপগ্রহের মোট শক্তি কিন্তু অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে, মনে রাখবো আমরা, অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে। আর নেগেটিভ দ্বারা বুঝবো আমরা কৃত্রিম উপগ্রহটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আছে। মনে রাখি আবারও যে মহাকর্ষীয় বিভব শক্তি নেগেটিভ দ্বারা বুঝবো, এই যে নেগেটিভ দ্বারা বুঝবো কৃত্রিম উপগ্রহটা মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরে আছে, এবং মোট শক্তি নেগেটিভ দ্বারা বুঝবো ওই যে আমাদের সেই বিখ্যাত পরমাণু মডেলের ইলেকট্রনের শক্তি নেগেটিভ পেয়েছিলাম, বলেছিলাম না যে নেগেটিভ শক্তি দ্বারা বুঝবো যে ওই ইলেকট্রনটা কোনো না কোনো কক্ষপথে অবস্থান করছে। সিমিলারলি সেম ভাবে আমরা এখানেও কমেন্ট করব, যদি কমেন্ট আসে কৃত্রিম উপগ্রহের শক্তি হচ্ছে নেগেটিভ, মোট শক্তি নেগেটিভ, বিভব শক্তি নেগেটিভ। বিভব শক্তি নেগেটিভ না হলে তো উপায় নাই, বিভব শক্তি নেগেটিভ না হলে তো মোট শক্তি নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ গতিশক্তি নেগেটিভ কখনোই হবে না। এই যে তার মানে কি, বিভব শক্তি নেগেটিভ হতে হবে, এবং ওই বিভব শক্তির কারণে মোট শক্তিটাও কিন্তু নেগেটিভ হতে হবে। ওকে, এই গেল আমাদের মোট শক্তি যোগ করলে আমরা পেয়ে যাবো, বিভব শক্তি বের করবো, গতি শক্তি বের করবো, অবশ্যই নেগেটিভ হবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই নেগেটিভ, মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ হবে, 2 হবে এখানে একটা, ঠিক আছে? মনে করার বুদ্ধি শিখাই দিই, গতিশক্তি আর বিভব শক্তি সমান, দেখো খালি নেগেটিভ চিহ্ন একটা আছে, এই দেখো, গতি শক্তি হাফ জি এম এম ভাগ আর প্লাস এইচ, আর বিভব শক্তিটা, মোট শক্তিটা হচ্ছে মাইনাস হাফ জি এম এম ভাগ আর প্লাস এইচ। ওকে, তাহলে এইটা কিন্তু থিওরিতে তোমাদের এখানে পড়াই নাই, পড়াই দিলাম কিন্তু কৃত্রিম উপগ্রহ পুরাটাই সুন্দর করে কিন্তু, এবং সিগনিফিকেন্সটা বলে দিলাম। বিভব শক্তি অবশ্যই নেগেটিভ হবে, মহাকর্ষীয় বিভব শক্তি, মোট শক্তি নেগেটিভ হবে, এবং এই নেগেটিভ শক্তিগুলো দ্বারা বুঝবো যে ওই কৃত্রিম উপগ্রহটা অবশ্যই পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরে আছে। আচ্ছা, রাজশাহীতে এসে আরো একটা প্রশ্ন আসছে যে আহ্নিক গতি না থাকলে, গত ক্লাসে খুবই সুন্দর করে আলোচনা করেছি এই থিওরিটা, কমপক্ষে এটা সুন্দর করে পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে বলে এটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আর ভেতরে বাইরে এগুলো যদি পরীক্ষায় থাকে, এগুলো খুবই সহজ জিনিস, এগুলো আটকানোর কথা না। আমরা এখানে একটু যাচ্ছি, এগুলো সহজ জিনিস, গ্রাফের মাধ্যমে প্রবলেম আসতে পারে। চট্টগ্রাম 24, আমি এগুলো আর দেখাচ্ছি না। মুক্তিবেগের অবস্থান, মুক্তিবেগ কত পরিবর্তন করলে মহাশূন্যে যাবে টাবে, এগুলো তোমরা পারবা আশা রাখছি। গ্রাফ বিষয়ক একটা প্রবলেম দেখাই,
এই যে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে যে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব বনাম জি এর মান, এটা হচ্ছে পৃষ্ঠ, এখানে দেওয়া আছে যে এটা বি বিন্দু পৃষ্ঠ। তা বুঝতে পারছো কেন্দ্র, এই যে পৃষ্ঠ, তাহলে এইটুকু দূরত্ব কত হয় বলো দেখি, এই পয়েন্টটা কত হবে, বি প্রাইম দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে এ প্রাইম, এখানে দেওয়া আছে হচ্ছে এ প্রাইম, আর এখানে হচ্ছে এ দেওয়া আছে বিন্দু বি বি প্রাইম, এখানে আরো একটা বিন্দু দেওয়া আছে সি সি প্রাইম, সি, যেখানে দেওয়া আছে হচ্ছে সি প্রাইম, আর উপরের দিকে দেওয়া আছে বিভিন্ন পয়েন্টে জি এর মানটা দেওয়া আছে, যে এই পয়েন্টে দেওয়া আছে হচ্ছে 9.801, আর এ পয়েন্টে দেওয়া আছে দেখো, এই এখানে একটু ভুল করলাম ক্যালকুলেশনটা মনে হচ্ছে আমার কাছে, এই যে এটা হচ্ছে 6.534, এই এখানে সি পয়েন্টটা এখানে আসলে, এই যে এখানে সি পয়েন্টটা, সি সি প্রাইম, এটা না, এই যে এই একই রেঞ্জে, একই রেঞ্জে, বুঝতে পারছো, একই রেঞ্জে দেওয়া আছে, এখানে একটা ডট ডট চিহ্ন দেওয়া আছে, ওকে। দেখো খেয়াল করে, এটা জি এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। প্রশ্ন আমাদের যে গ্রহটির ভর কত, কি কি দেওয়া আছে, আরো আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 6500 কিলোমিটার, এটা গ্রহ, একটা কৃত্রিম, একটা কাল্পনিক গ্রহ, জি এর মান দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তা আমরা প্রশ্ন করছি 1 নাম্বার, গ্রহটির ভর কত, উল্টা প্রশ্ন একটু করেছে, হ্যাঁ, তো ভর তো আমাদের বের করতে বলে না, ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে বের করে নি, আর এর মান দেওয়া আছে, আর এর মান কত, 6500 কিলোমিটার, ওকে, 6.5 গুণ 10⁶ আর এখানে দেখো পৃষ্ঠে, আমার দেখো পৃষ্ঠে উল্লেখ করে দেওয়া আছে, পৃষ্ঠে জি এর মানটা দেওয়া আছে হচ্ছে 9.801, জি ইজ ইকুয়াল টু পৃষ্ঠে 9.801 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ভেরি সিম্পল, আমাদের জানা আছে জি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর স্কয়ার, তার মানে এম ইজ ইকুয়াল টু জি আর স্কয়ার ভাগ হচ্ছে জি, জি আর স্কয়ার ভাগ জি, হিসাব নিকাশ করো, আমরা লিখে ফেলতেছি 6.205 গুণ 10⁻²৪ কেজি, খুবই সিম্পল একটা প্রবলেম, আমরা বারে বারে এম দেওয়া থাকে, এবার এমটা বের করতে বলেছে, এটা গ নাম্বার এই প্রবলেমটা বলেছে। এবার ঘ নাম্বারে বলেছে এ ড্যাশ বি ড্যাশ দূরত্ব, এ ড্যাশ হতে বি ড্যাশের দূরত্ব বি ড্যাশ হতে সি ড্যাশ দূরত্বের সমান নয়, খেয়াল করে দেখো, এ ড্যাশ হতে বি ড্যাশের দূরত্ব বি ড্যাশ হতে সি ড্যাশের দূরত্বের সমান না, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, বিষয়টা বুঝতেই পারছো, এই যে কেন্দ্র থেকে দূরত্ব বনাম জি এর মানে হিসাব করে দাও, তার মানে এখান থেকে যখন আমি এই দিকে উঠতেছি এই বি পর্যন্ত, তখন কিন্তু বস্তুটা, যে এখান থেকে এই দূরত্বটা ও থেকে বি প্রাইম পর্যন্ত দূরত্বটা কিন্তু ভেতরে, কোথাকার ভেতরে, অভ্যন্তরে, ওই গ্রহের অভ্যন্তরে, কারণ এটা এই, কারণ আমার এটা হচ্ছে পৃষ্ঠ, কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করতেছি, আর তারপরের দূরত্বটা কিন্তু উপরের দিকে, তার পরের দূরত্বটা হচ্ছে উপরের দিকে, তাহলে আমরা যখন ও এ প্রাইমের দূরত্ব হিসাব করব, তখন কিন্তু এটা ও এ প্রাইম, বলো তো ও এ প্রাইম মানে কি বলো দেখি, বিষয়টা বুঝি কিনা, দেখাচ্ছি, বড় করে দেখালাম, এই যে, এই যে এটা হচ্ছে মনে করো কেন্দ্র, এই কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করা আছে কিন্তু, দেখো তো তখন আমার এই যে এইটুকা দূরত্ব হচ্ছে 6500 কিলোমিটার, 6500 কিলোমিটার, এটার নাম দিব কি আমরা, আর দিলাম, আর এই যে দূরত্বটা পৃথিবীর ভেতরে যদি থাকে কোনো বস্তু কোনো বিন্দু, সেই দূরত্বটাকে, এটাকে বলি আমরা এইচ, আর এটাকে বলি আমরা আর মাইনাস এইচ। তো এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ও থেকে দূরত্ব আমি হিসাব করব, কেন্দ্র থেকে দূরত্ব পৃথিবীর অভ্যন্তরের কোন বিন্দুর, সেই দূরত্বটার নাম কি এইচ হবে নাকি আর মাইনাস এইচ হবে, বুঝতে পারছো আমার কথা, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তরের কোন বিন্দু দূরত্ব এইচ হবে নাকি আর মাইনাস এইচ হবে দূরত্বটা, আর মাইনাস এইচ, আর মাইনাস এই পৃষ্ঠ থেকে যে দূরত্বটা সেটাকে বলি আমরা এই পৃথিবীর অভ্যন্তরে এইচ গভীরতা, আর কেন্দ্র থেকে যে দূরত্ব সেটার নাম হচ্ছে আর মাইনাস এইচ, থিওরি কিন্তু পড়াইছি, থিওরি কিন্তু পড়িয়েছি, ঠিক আছে। এখন দেখো আমি যখন ও থেকে এ এই দূরত্ব যাচ্ছি, ও এ প্রাইম, ও এ প্রাইম যখন আমি দূরত্বে যাচ্ছি, বা এ প্রাইম হতে বি প্রাইম দূরত্বে যখন আমরা যাচ্ছি, ঠিক আছে, তো দেখো খেয়াল করে যে করে এটা দূরত্ব বের করে ফেলি না,
এ প্রাইম বিন্দুতে আমার এ বিন্দুতে জি এর মান কত? দেখো আমি এ প্রাইম বিন্দুতে এ বিন্দুতে জি প্রাইম লিখবো, আমরা জি লিখবো না, জি প্রাইম লিখলাম। হ্যাঁ, জি প্রাইম, যেহেতু এই বিন্দুটা দেখো পৃথিবীর অভ্যন্তরে আছে, পৃষ্ঠে কিন্তু না। পৃষ্ঠে আমরা লিখবো জি, পৃষ্ঠ থেকে ভেতরে গেলেও আমরা লিখবো হচ্ছে জি প্রাইম, উপরে গেলেও আমরা লিখবো জি প্রাইম। 6.534, মজার একটা প্রবলেম ছিল। 6.534 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো আমরা এখন এটা বের করে ফেলবো। জি প্রাইম ইজিক্যাল টু কি লিখবো? 1 মাইনাস এইচ ভাগ আর ইন্টু হচ্ছে জি লিখবো। জি এর মান দেওয়া আছে পৃষ্ঠে, ঠিক আছে, জি জি প্রাইম এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এইচ এর মানটা বের করব। এইচ এর মানটা বের করব, দেখো জি প্রাইম ভাগ জি ইজিক্যাল টু 1 মাইনাস এইচ ভাগ আর, বা এইচ ভাগ আর ইজিক্যাল টু 1 মাইনাস জি প্রাইম ভাগ জি, বা এইচ ইজিক্যাল টু 1 মাইনাস জি প্রাইম ভাগ জি ইন্টু হচ্ছে আর। হিসাব নিকাশ করলে আমি এইচ এর মান পাবো। বলতো এই এইচ এর মান এখানে কোনটা? ও এ প্রাইম নাকি এ প্রাইম বি প্রাইম? দেখি বলতে পারি কিনা। এ প্রাইম বি প্রাইম, মানে পৃষ্ঠ থেকে যে দূরত্বটা, যে পৃষ্ঠ থেকে যে পৃষ্ঠ এটা, এই পৃষ্ঠ বি প্রাইম, যে বি প্রাইম থেকে যে দূরত্বটা সেটাকে আমরা বলবো এইচ, আর কেন্দ্র থেকে ওই ওই পয়েন্টের দূরত্বটাকে বলবো আমরা আর মাইনাস এইচ। বুঝতে পেরেছো? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে এইচটা বের করবো সেটা কিন্তু আসলে এ প্রাইম বি প্রাইম। থিওরি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, থিওরি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে দূরত্ব এইচ, আর এখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব থেকে আর মাইনাস এইচ। আমরা যে এইচ এর মানটা বের করছি সেটা কিন্তু পৃষ্ঠ থেকে দূরত্ব বের করছি ওই পয়েন্টের, এই যে পৃষ্ঠ, ওই যে পৃষ্ঠ, এই যে পৃষ্ঠ বি প্রাইম, এখান থেকে যে দূরত্ব এ প্রাইম, এই দূরত্বটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তাহলে আমরা এইচ এর মান এখানে বের করে ফেলবো ইজিলি। আমরা যদি এখানে মানটা একটু বসাই, জানি না এখানে কত আসবে, যা আসে আসুক, এটা পেয়ে গেলাম, একটা মান আমরা পাবো। সিমিলারলি যখন আমরা এই যে সি পয়েন্টের ক্ষেত্রে বের করব, তখন কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব না। সি প্রাইম বিন্দুটা কিন্তু দেখো তো পৃষ্ঠ থেকে পার হয়ে চলে গেছে দূরে উঁচাই। সি প্রাইম সি বিন্দুর ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্র নিব না। সি বিন্দুর ক্ষেত্রে আমরা কিন্তু আর পৃথিবীর অভ্যন্তরে জি নির্ণয়ের সূত্র নিব না। এবার পৃথিবী থেকে এই যে উচ্চতার সূত্রটা নিব, 1 মাইনাস এইচ ভাগ আর নিব না। তাহলে এবার নিব হচ্ছে জি প্রাইম ইজিক্যাল টু আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, এই সূত্রটা নিব। ঠিক আছে, বের করবো আমরা এখান থেকে, আমরা এইচ এর মানটা বের করে ফেলবো। জি প্রাইম ভাগ জি ইজিক্যাল টু হচ্ছে আর স্কয়ার ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার। এখান থেকে আমরা মানটা ছোট মোটো করে এর মানটা বের করবো। এই চ্যাপ্টারের প্রবলেম গুলা যেহেতু অনেক সহজে লাগার কথা, থিওরিটা আমরা সুন্দরভাবে স্টাডি করেছি, কৃত্রিম উপগ্রহ সুন্দরভাবে স্টাডি করেছি, মুক্তিবেগ সুন্দরভাবে স্টাডি করেছি, বিশেষ করে যেটা প্রবলেম হওয়ার কথা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, সেটাও আমরা সুন্দরভাবে স্টাডি করেছি। তাই আমরা গ্রাফ পেপার গুলো দিয়ে যদি প্রবলেম আসে আসে কিন্তু এগুলো, এটা আমি 24-এর প্রবলেমটা সলভ করাচ্ছি, সুন্দর একটা প্রবলেম। আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কিভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। পৃথিবীর ভেতরে থাকবে কখন, পৃথিবীর বাইরে চলে যাবে কখন, বা উচ্চতায় চলে যাবে কখন,
তখন সেই অনুযায়ী কিন্তু আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেটা এখন আমরা সলভ করলাম। এখান থেকে আমরা এইচ এর মানটা হিসাব নিকাশ করে বের করে ফেলব। এখানে দেখো একটু মানগুলা বসিয়ে দিব। জি প্রাইমের মান কত দেখো তো, সি বিন্দুতে সি বিন্দু হচ্ছে 6.534, 6.534 ডিভাইড বাই 9.801 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তো এখান থেকে যদি আমরা একটু ভাগ করে নিই তাহলে কিন্তু মানটা একটু ছোট হয়ে যায়, তখন আমাদের হিসাব নিকাশ করতে সুবিধা হয়। 6.534 ভাগ হচ্ছে 9.801, তো পাচ্ছি যে 0.666, অনেকগুলা 6 নিলাম, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো আমরা এটা আর যেহেতু এইচ বের করব, সেহেতু আমরা কি করছি, আর প্লাস এইচ হোল স্কোয়ারটাকে এপাশে নিচ্ছি, আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 0.6667, আমরা একটু বড় করে নিয়েছি আর কি। ওকে, তো এখানে আর এর মান বসায় দিই, 6.4 গুণ 10⁶ ডিভাইড বাই পয়েন্ট, এটা হোল স্কোয়ার, ডিভাইড বাই হচ্ছে 0.6667 যতগুলো নিয়েছি আমরা, হিসাব নিকাশ করলে যা পাবো, হ্যাঁ যা পাবো একটু বের করে নিচ্ছি। তো আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু, এটা রুট ওভার করতে হবে, এটা যদি রুট ওভার করি আমরা একবার লিখছি, হ্যাঁ আর প্লাস এইচ হোল স্কোয়ার সমান সমান এটা না, রুট ওভার করলে কত পাবো, 6.4 গুণ 10⁶, এই রুটের স্কোয়ারে আউট হয়ে গেল, নিচে একটা রুট ওভার 0.6667 পাবো। ওকে, একটু হিসাব নিকাশ করে নিচ্ছি, হিসাব নিকাশ করে নিচ্ছি। 6.4 গুণ 10⁶ ব্র্যাকেট ভাগ রুট ওভার অফ অ্যান্সার ইজ ইকুয়াল টু 7,838,367.18। অতএব এখান থেকে এইচ এর মানটা আমরা বের করে নিচ্ছি, আর দ্বারা একবারে বিয়োগ করে দিই, বিয়োগ হচ্ছে 6.4 গুণ 10⁶, বিয়োগ করলে যেটা পাচ্ছি সেটা লিখতেছি আমি, একটু 1.43837 গুণ 10⁶ মিটার, ঠিক আছে। অথবা তুমি যদি ভাগ করে 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার রাখতে চাও রাখতে পারো, ইজ ইকুয়াল টু 14338.367 কিলোমিটার। ওকে, তা দেখো তো এই এইচ এর মানটা আর এই এইচ এর মানটা কিন্তু সেম হবে না, কারণ পৃথিবীর পৃথিবীর অভ্যন্তরে যেভাবে জি এর মানটা কমে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে সেভাবে কিন্তু কমে না, একেবারে সেম ভাবে কমে না, ঠিক আছে। এই জন্য আমাদের মানটা পাবো না, এটা আমাদের রেজাল্ট বলেছে যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে কিনা, বুঝতেই পারছো। বি প্রাইম সি প্রাইমের দূরত্ব আমরা পেয়ে গেলাম, কারণ এইচ এর মান হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতার মান, বি প্রাইম সি প্রাইম মান, এখানে এইচ এর মানটা, আর এখানে এইচ এর মানটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এই দূরত্ব দুটো সেম হবে কিনা বা সেম হবে না, এটাই আমাকে প্রমাণ করে করতে বলেছে। ওকে, আচ্ছা, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে দেখো তো খেয়াল করো, ময়মনসিংহ 24, এই ধরনের প্রবলেম দেখি অনেক জায়গায় আসছে, এই জন্য আমি গত ক্লাসে কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে পড়িয়েছি। ওই যে পৃথিবীর ঘূর্ণন কি অনেকগুলো আছে, অনেক টাইপে আছে, বিভিন্ন ভাবে আছে, সুন্দর করে দেখে নিবা, যদি মনে হয় যে ভালোভাবে বুঝতে পারতেছি না, ওই ক্লাসটা আরো একবার দেখে নিবা। গত ক্লাসটা ছোট করে ক্লাস নিয়েছে, অত বেশি বড় ক্লাস না, যে জায়গায় ঘূর্ণন ক্রিয়াটা আছে ওই জায়গাটাকে আবার সুন্দর করে দেখে নিবা। কি কি বলেছি সংক্ষেপেই বলেছি, কিন্তু সব সম্পূর্ণই কিন্তু বলা আছে। ময়মনসিংহ 24 বলেছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। এবার দেখো, নিজ অক্ষের আবর্তনকাল 24 ঘন্টা, বুঝতেই পারছো আইনি করে দেওয়া আছে, নিজের অক্ষে আবর্তন কাল হচ্ছে 24 আওয়ার। ওকে, এবং জি এর মানটা দেওয়া আছে এখানে, জি ইজ ইকুয়াল টু 9.8। মনে রাখবো, আমরা জি এর মান যখন দেওয়া থাকবে এটা ভূপৃষ্ঠের জি এর মানটা আমরা ধরে নিব, দেওয়া না থাকলেও আমরা ধরে নিই, দেওয়া থাকলেও আমরা ধরে নিব যদি দরকার পড়ে। ওকে, প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত, দেখো অক্ষাংশ দিয়ে প্রশ্ন বলেছে, 60 ডিগ্রি, পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ কত। খুবই সহজ, এটা নিয়ে আমাদের অত চিন্তা করতে হয় না, অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত। তাহলে আমরা বুঝতে পারছি জি ল্যামডা বের করতে বলেছে, ল্যামডা হচ্ছে অক্ষাংশ, ইজ ইকুয়াল টু
জি মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ল্যামডা যেখানে দেওয়া আছে 60 ডিগ্রি। এই ওমেগার জায়গায় কিন্তু আমরা 2π/t বসাবো, আর টি এর মান বসাবো হচ্ছে 86,400 সেকেন্ড। মনে রাখবো আমরা পৃথিবীর নিজ অক্ষে আবর্তন কাল কিন্তু এখানে 24 ঘন্টা দেওয়া আছে। আমরা টেস্টে আমাদের প্রশ্ন ছিল 23 ঘন্টা 56 মিনিট। আমাদের যদি এটা দেওয়া থাকে 23 ঘন্টা 56 মিনিট, আমরা কিন্তু ওইটাকেই সেকেন্ডে পরিণত করে নিব। আমরা তখন 24 ঘন্টা ধরবো না। 24 ঘন্টা দেওয়া আছে অথবা একেবারে দেওয়া নেই, আমরা 24 ঘন্টাই ধরবো। আর যদি দেওয়া থাকে উল্লেখ করে 23 ঘন্টা 56 মিনিট, আমরা কিন্তু পর্যায়কালটা 23 ঘন্টা 56 মিনিটের ইকুইভ্যালেন্ট সেকেন্ডে পরিণত করে নিব। 23 ঘন্টা 56 মিনিট মানে 23 × 3600 যোগ 56 × 60 মিনিটকে আমরা সেকেন্ড, ঘন্টাকে আমরা সেকেন্ড বানিয়ে নিব। তারপর আমরা এখানে মানটা বসাবো, মানটা বসাই আমরা রেজাল্টটা তৈরি করব। ঠিক আছে, রেজাল্টটা হচ্ছে আমি যদি একটু দেখে লিখি, বইটা দেখে লিখছি, বইয়েরটা দেখে লিখছি 9.7915 মিটার/সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেশন দেখে নিও, ভুল হতে পারে। ক্যালকুলেটর বইতে যে ক্যালকুলেটরে টিপা ভুল হলে খুব বেশি মারাত্মক ভুল, বিষয়টা এরকম না, ভুল হতে পারে অনেক সময়। এই টেস্ট পেপার গুলো খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা। হ্যাঁ, টেস্টের পরে অনেকগুলা প্রশ্ন, সো এখানে অনেক কিছুতেই ভুল পেতে পারো কিন্তু। ঠিক আছে, তার মানে এই না যে ওরা জানে না, বিষয়টা এরকম কিন্তু বলবো না আমরা। যারা সলভ করেছে তাদেরকে জানে না বা এরা এরকম না বিষয়টা। ছোট সময়ের মধ্যে করেছে তো বিষয়টা বিভিন্ন জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগে ভুল হতে পারে বা থিঙ্কিং করতে একটু ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু। আচ্ছা, ওকে, জি ল্যামডা বের করলাম। পরের প্রশ্নটা দেখো তো, খেয়াল করে সুন্দর করে একটা প্রশ্নটা করেছে। আহ কই গেল রে, কয় নাম্বার, এটা কোথায় তোলে, ময়মনসিংহ 24। আচ্ছা, বলেছে যে ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হলে, পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হলে, ঠিক আছে, 10 গুণ বেশি হলে নতুন ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চাইতে 10 গুণ বেশি হলে, এই যে ঘূর্ণন কথাটা বলেছে কৌণিক বেগের কথা বলেছে কিন্তু। বর্তমান ঘূর্ণন বেগ বা শুধু ঘূর্ণন বলতে আমরা বুঝবো এই ঘূর্ণন মানে কি, যে ঘুরছে 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 ঘুরছে, তার মানে কৌণিক বেগ। ঘূর্ণন বলতে আমরা কৌণিক বেগ ধরে নিব। বর্তমান ঘূর্ণন বেগ আগে যে ঘূর্ণনটা ছিল সেই ঘূর্ণন বেগের চেয়ে 10 গুণ বেশি। দেখো 10 গুণ হওয়া আর 10 গুণ বেশি হওয়া এক কথা না। 10 গুণ হলো এক কথা, 10 গুণ বেশি হলো, বেশি হলো এক কথা। তো 10 গুণ হলো মানে দেখো ওমেগা ইজিক্যাল টু ওমেগা প্রাইম ইজিক্যাল টু 10 ওমেগা। আর 10 গুণ বেশি হলো মানে কি, আগে ছিল ওমেগা প্লাস 10 ওমেগা, ওমেগা প্রাইম ইজিক্যাল টু, এটা একটু ভালো করে খেয়াল করো। আবারও বলছি, যে বললাম যে 10 গুণ হলো, ঘূর্ণন বেগ 10 গুণ হলো, তাহলে ওমেগা প্রাইমে 10 × ওমেগা যা ছিল তার চেয়ে 10 গুণ হয়ে গেছে, ভালো কথা। এবার বললাম যে 10 গুণ বৃদ্ধি পেলো, বেশি হলো, হ্রাস পেলো, তখন যা ছিল তার চাইতে বেশি বা কম যোগ আকারে বা বিয়োগ আকারে লিখবো। কিন্তু আমরা এগুলো বারবার শিখাইছি কিন্তু রেগুলার যে ক্লাসগুলো করেছি, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, 10 গুণ হওয়া আর 10 গুণ বেশি পাওয়া হওয়া বা বৃদ্ধি হওয়া এক না। 10 গুণ হ্রাস পাওয়া আর 10 গুণ হওয়া এক না। 10 গুণ হ্রাস পাওয়া মানে হচ্ছে যা ছিল তার চাইতে আরো 10 গুণ হ্রাস পেয়ে গেছে। 10 গুণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যা ছিল তার চাইতে আরো 10 গুণ আমার বৃদ্ধি পেয়েছে, যোগ করতে হবে। আর 10 গুণ হওয়া সরাসরি 10 গুণ মানে 10 গুণ হওয়া। তো 10 গুণ বেশি হলো, তো এখন বেশি হলে ওই বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেক হবে কিনা। বিষুবীয় অঞ্চল কিন্তু এবার বলেছে, পরের প্রশ্নে কিন্তু বিষুবীয় অঞ্চলের কথা বলেছে। ল্যামডা ইজিক্যাল টু কত বিষুবীয় অঞ্চলে? 0। ল্যামডার মান হচ্ছে 0। তো প্রথমে আমরা যেহেতু বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেক হবে কিনা বলেছে, তাহলে বিষুবীয় অঞ্চলে আগে জি এর মানটা কত ছিল বের করে নিই। ওমেগা স্কয়ার আগে কত ছিল যখন আমার ঘূর্ণন বেগ 10 গুণ বেশি হয় নাই, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা বের করব। হ্যাঁ বের করব, পাবো একটা জি ল্যামডা। এবার নতুন করে জি ল্যামডা বের করব। এবার বিষুবীয় অঞ্চলেই এখানে ল্যামডার মান কত বসাবো? 0। আমি করে দিব না, জি মাইনাস ওমেগা স্কয়ারের জায়গায় এবার ওমেগা প্রাইমের উপর স্কয়ার দিব আর কস স্কয়ার ল্যামডা, এখান থেকে আমরা বের করব। ওমেগা প্রাইম কত হবে আমাদের? ওমেগা যা ছিল তার চাইতে এই প্রশ্নে বলেছে 10 গুণ বেশি হলে, 10 গুণ হলে না, 10 গুণ বেশি হলে, তাহলে দেন ল্যামডা ইজিক্যাল টু 11 ওমেগা। আমরা ওমেগার মানটা বের করে নিব, ওমেগার মানটা আমরা
আগে আমরা বের করে নিব ওমেগা ইকুয়াল 2 পাই ভাগ টি বা 2 গুণ 3.1416, হ্যাঁ, ডিভাইড বাই হচ্ছে টি এর মান হচ্ছে ৮৬,৪০০ ইজ ইকুয়াল টু 7.27 গুণ 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আমরা বের করব, দেখবো যে এটা অর্ধেক হয়েছে কিনা, বেশি হয়েছে কিনা, এটা আমাকে বলবে। জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা। অর্ধেকে পরিণত হবে না। আচ্ছা, উত্তর এরা করে দিয়েছে এখানে, হ্যাঁ, আমরা করে ফেলবো আমরা। ওকে, এখানে জি ল্যামডার মান বের করে, জি অর্ধেক হবে না। বা এরকমও বলতে পারে যে বর্তমান যে ঘূর্ণন বেগ আছে বা কৌণিক বেগ আছে বা ঘূর্ণন আছে, যেভাবে ঘুরছে তার চাইতে 10 গুণ বেশি হলে ওই জি এর মানের কি রকম পরিবর্তন হবে, জি এর মানের কিরকম পরিবর্তন হবে। যে হ্যাঁ, এখন আমার জি এর মানটা কিরকম আছে, তখন আমাদের জি এর মানটা কিরকম হবে সেটা আমরা পরিবর্তন করে দেখাবো। শতকরা পরিবর্তন শিখাইছি আমরা, ক্লাসের মধ্যেও আছে ভিডিওটা। পরিবর্তন ভাগ হচ্ছে আদি অবস্থা গুণ 100%, পরিবর্তন ভাগ হচ্ছে আদি অবস্থা গুণ হচ্ছে 100%। এখানে আমাকে প্রবলেম আর হওয়ার কথা না, দেখালাম এগুলো আমি দেখে দেখে পড়াচ্ছি বিভিন্ন গুলা, ঠিক আছে। কুমিল্লা 16তে একটা আছে, ওই একই টাইপেরই। ওজন চাইলে কিন্তু আমরা এমজি করে ফেলবো, ঠিক আছে। ওজন চাইলে আমরা হচ্ছে এমজি করে ফেলবো, আর আটকানোর কথা না। মঙ্গল গ্রহের মুক্তি বেগ চাইলে মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দিব। যে পৃষ্ঠের মুক্তি বেগ চাইবে সেই পৃষ্ঠের মুক্তি বেগ। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম গত ক্লাসে, ওই মুক্তি বেগের সংজ্ঞায় কিন্তু ন্যূনতম কথাটা উল্লেখ করতে হবে, নাহলে জিরো পেয়ে যাবা। ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে, হ্যাঁ, খারাপ করে দেখে নিক্ষেপ করলে ওটা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে, ন্যূনতম বলে। আমরা পৃথিবী দিয়ে বলি, বেসিক্যালি কথাটা পৃথিবী হবে না, হবে কোনো পৃষ্ঠ থেকে। ন্যূনতম ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে, হ্যাঁ, কোনো পৃষ্ঠ থেকে, কোনো গ্রহের পৃষ্ঠে বলো, কোনো পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে আর বস্তুটা ওই পৃষ্ঠে ফিরে আসে না, সেটাকে বলবো আমরা ওই পৃষ্ঠের মুক্তিবেগ। তো আমরা এই পৃষ্ঠ বলে পেঁচায় পুঁচায় যাই, তা আমরা পৃথিবী দিয়ে সংজ্ঞাটা বলি, যে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে খারাপ করে দেখে ওটা আর পৃথিবীতে ফিরে আসে না, বা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র ত্যাগ করে চলে যায়, এটাকে আমরা বলবো পৃথিবীর মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ। আর পৃথিবীর যদি কোনো কৃত্রিম উপগ্রহ ভূস্থির হবে কিনা এটা প্রমাণ করতে বলে আমরা পর্যায়কাল বের করে দেখবো যে 24 ঘন্টা হচ্ছে কিনা। মনে রাখবা, 24 ঘন্টার যদি আশেপাশে হয় 23.99, 23.98, 24.02, এগুলোকে আমরা 24 ঘন্টা হিসাবে ধরে নিব। এগুলোকে আমরা 24 ঘন্টা হিসেবে ধরে নিয়ে বলবো যে হ্যাঁ, এটা পর্যায়ে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। আচ্ছা দেখো, এই প্রশ্নটা দেখো, আমি বারবার পড়াই, দেখছো, এটা কিন্তু পরীক্ষায় আসছে, কুমিল্লা 22-এ আসছে, ঠিক আছে। কুমিল্লা 22-এ কিন্তু আসছে একটা প্রশ্ন, যেটা আমি তোমাদের এইবার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। কুমিল্লা 22-এ আসছে, কুমিল্লা 22-এ আসার কথা, পারার কথা। ওই যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় পাঠাতে কি তো কাজের পরিমাণ, এটা কাজ করে শক্তি ক্ষমতা দিয়ে পড়াইছি। এই যে একটা কৃত্রিম উপগ্রহ কেউ মনে করে এখানে তুলেছি, একটু এখানে তুলতে পারো, এখানে এই দিকেও নিয়ে যেতে পারো, একই কথা কিন্তু, একই কথা। এটা উচ্চতা, এটাও কিন্তু উচ্চতা, এটা উচ্চতা, এদিকে যদি দিই এটাও কিন্তু উচ্চতা। এটা আবার বলো না এটা এটা হচ্ছে উচ্চতা না, নির্মের নো, এটা উচ্চতা, এটা উচ্চতা, এদিকে যদি এটা উচ্চতা, সবই উচ্চতা। মনে রাখবে এটা সবই কিন্তু উচ্চতা। এই যে কৃত্রিম উপগ্রহ ঘুরছে মনে করো, হ্যাঁ, সবই কিন্তু উচ্চতা, সবই কিন্তু উচ্চতা। আবার কোনটা উচ্চতা কোনটা নিম্নটা এরকম না কিন্তু, সবই কিন্তু উচ্চতা। এটাও এই উচ্চতা, এটাও এই উচ্চতা, এটাও এই উচ্চতা। এটাকে আবার যেন এই গভীরতা বলো না, এটা কিন্তু পৃথিবী, আর এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে, সবই উচ্চতা। প্রশ্ন হচ্ছে এই কৃত্রিম উপগ্রহটা পৃষ্ঠ থেকে উপরে উঠাইতে কি পরিমাণ কাজ করতে হবে। পরীক্ষা আসছে, এটা কুমিল্লা 22 লিখে নাও, পরীক্ষা এটা করবা বাসায় আজকেই। তো কাজ করার সূত্র কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিএমএম, পৃথিবীর ভর। এই যে কোন কাকে পাঠাবা, কৃত্রিম উপগ্রহকে পাঠাইছো, এম, যে কোনো বস্তুকে হতে পারে, কৃত্রিম উপগ্রহ হলে কৃত্রিম উপগ্রহের ভর নিব, ইন্টু কোথা থেকে পাঠাবা, আর থেকে, পৃষ্ঠ থেকে, বিয়োগ হচ্ছে কোথায় পাঠাবা, আর প্লাস এইচ, এটাই আমার কাজের পরিমাণ, ঠিক আছে। আমরা বের করেছি, মুক্তি বেগে বের করেছি এই সিস্টেমে, গত ক্লাসেই পড়েছি আমরা। ওকে, এটা গ নাম্বার। কেন্দ্রমুখী বল এফসি ইজিক্যাল টু এমভি স্কয়ার ভাগ আর, আমরা শিখেছি। আর একটা কথা এখানে একটা বলে নিব আমরা, আর একটা কথা একটু বলে নিব। সুন্দর একটা প্রশ্ন আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আসছে, এখন খুঁজে পাচ্ছি না।
ঠিক আছে, যে এই কৃত্রিম উপগ্রহটা এখানে আবর্তন করবে কিনা, এই উচ্চতার কক্ষপথে আবর্তন করবে কিনা। আমরা বের করব এফসি, আমরা বের করব এফ জি, আমরা বের করব এফসি মানে কেন্দ্রমুখী বল, আমরা বের করব হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। যদি সমান হয় তাহলে বলবো যে হচ্ছে এই উপগ্রহটা ওই এই উচ্চতার কক্ষপথেই আবর্তন করবে। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে সবগুলো সূত্র কিন্তু আমরা এনেছি। এফসি ইজ ইকুয়াল টু এফ জি। এফসি মানে কি? কেন্দ্রমুখী বল। এই এফসি মানে কি? কেন্দ্রমুখী বল। এম ভি স্কয়ার ভাগ আর, আর এর জায়গায় কি বসবে? এখানে আর প্লাস এইচ। এখানে আর প্লাস এইচ বসবে, কারণ এই বস্তুটা কিন্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, সেই নাম হচ্ছে আর প্লাস এইচ। এই যে এখান থেকে তার দূরত্ব কত দেখো তো, দাগাইছি তো, বোঝা যাচ্ছে যে আর প্লাস এইচ বৃত্তাকার পথে ঘুরছে, এম ভি স্কয়ার ভাগ আর। আর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কত? জি, পৃথিবীর ভর, বস্তুর ভর ডিভাইডেড বাই দূরত্ব কত? আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করব, আমরা সেন্টিপিটাল ফোর্স বের করব, বের করে দেখবো সমান হচ্ছে কিনা। সমান হলে আমরা ওই উচ্চতার কক্ষপথেই বা এই কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে, এটা আমরা কমেন্ট করব। অন্যভাবে করা যায়, হ্যাঁ, এভাবে করলে ভালো হয়, একটু দেখতে সুন্দর লাগে। এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমাদের প্রবলেম আসছে। ম্যাক্সিমাম অঙ্ক ভূস্থির হবে কিনা এটা দেখানো আছে, ম্যাক্সিমাম অঙ্ক ভূস্থির হবে কিনা বা ভূস্থির হতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর অনেকগুলো অঙ্ক আসছে। আর গ্রাফ পেপার আমি দেখালাম, এই যে গ্রাফ পেপার আছে এখানে, গ্রাফ পেপার গুলো পারবা তোমরা। তারপর হচ্ছে আহ পারার কথা, ঘনত্ব দিয়ে আমরা যদি ঘনত্ব বের করতে বলে, আমরা জানি যে ঘনত্ব ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু ভি রো, ভি মানে 4/3 পাই আর কিউব। হ্যাঁ, এগুলো পারবো আমরা, আশা রাখছি এটা পারছি। দেখি অনেকগুলো আমি দেখে ফেলেছি অলরেডি, তোমাদের কাছে কথা বলতে বলতে কিন্তু আমি বই দেখতেছি। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো, দেখাইছি মানে প্রথমের দিনেই দেখালাম, পারার কথা, এই দেখাইছি, এটা পারবা। যে একটা নভোচারী, এই যে আমি যদি একটু দেখাই তোমাদের, বই দেখেই দেখাই। এই যে কুমিল্লা বোর্ড 28-এ যে একটা নভোচারী যাচ্ছে, যে কোথাও বলটা শূন্য হবে কিনা, গত ক্লাসে দেখাইছি, প্রথমে সুন্দর করে দেখাইছি। যে পয়েন্টে বল শূন্য হবে সেই পয়েন্টটা এই পৃথিবী থেকে দূরত্ব নিব, এখানে দূরত্ব নেব, দুইটা ভর আমরা ওই যে দুইটা বল বের করে দুইটা বল হচ্ছে সমান ধরবো, সমান ধরলেই হবে। গত ক্লাসে প্রথমেই দেখাইছি এটা, ঠিক আছে, দুইটা বল সমান ধরবো আমরা। একটা হচ্ছে, দেখো এটা নভোচারী মনে করো, এটা এই যে এটার সাথে পৃথিবীর বা গ্রহের মধ্যবর্তী বল, আর এই উপগ্রহের সঙ্গে এটার বল যদি সমান হয়, তাহলে ওই নভোচারী ওই পয়েন্টে ওজনহীনতা অনুভব করবে, মানে ওখানে জি এর মানটা জিরো হয়ে যাবে, প্রাবল্যের মানটা, মহাকর্ষীয় প্রাবল্যের মানটা জিরো হয়ে যাবে। এটা দেখাবো না, এখানে সহজ আছে, এটা অনেকগুলা প্রবলেম আমরা দেখে ফেলেছি অলরেডি। আর এটা দেখাইছি, এটা কি দেখাইছিলাম? হ্যাঁ, এটা দেখাইছি। ওই যে বিভিন্ন 4-5টা ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য কি দেখাইছিলাম রে? দেখাইছি তো, ওই যে বললে লাগবে না রে বাবা, হয়ে গেছে, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। আজকেই অথবা কালকে সকালের মধ্যে এই চ্যাপ্টার শেষ করে ফেলবা, থিওরি যখন দেখে নিবা। কোথাও যদি আটকে যাও, এই দুটা ক্লাস দেখে নিবা, দুটা ক্লাস খুব একটা বড় না, 1.5 ঘন্টার ক্লাস। নেট থেকে অন্য ক্লাসগুলো দেখার দরকার নেই, কারণ ওই ক্লাসগুলো অনেক বড় বড় ক্লাস, 3 ঘন্টার ক্লাস, 4 ঘন্টার ক্লাস, ওগুলো দেখার দরকার নেই। আমি সংক্ষেপে যেহেতু ক্লাসটা নিয়েছি, এই ক্লাসে দেখে নিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, আশা রাখছি, কঠিন কিছু না। ঠিক আছে, আজকের ক্লাসটা একেবারে ছোট্ট ক্লাস, 1 ঘন্টার মতো ক্লাসটা আমরা নিয়েছি, কোনো প্রবলেম আটকানোর কথা না। যদি কোনো কিছু আটকায় তাহলে একটু দেখে নিবা, ক্লাসটা দেখে নিবা, ঘনত্ব টনত্ব বের করতে বললে আমরা বের করে নিবো, ঠিক আছে? ওকে, আজকে থাকলো তাহলে এ পর্যন্ত, আর আমি সময় নিচ্ছি না, কারণ আমি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার নিয়ে তো আমাদের লাগবে না, এটা আমরা পারি। মহাকর্ষ আজকে কিন্তু যেটা পড়ালাম, এক্সট্রা কিছু জিনিসও কিন্তু আছে। এই যে মহাকর্ষীয় বিভব শক্তি, ওই যে উপগ্রহের শক্তি বের করবা, এটাও কিন্তু পড়ে ফেলবা, পড়ে ফেলবা। আমরা কিছু বাদ দিব না, যেটা সহজ সেটা বাদ দিব না আমরা। একেবারে খুবই কমপ্লিকেটেড যেগুলো বোর্ড পরীক্ষা একেবারেই আসে না, সেগুলো বাদ দেওয়া যেতে পারে আপাতত। যেগুলো সহজ কিন্তু বোর্ড পরীক্ষা আসে না, সেটা আমরা করে ফেলবো যদি আসে। আমি যদি বলি যে মহাকর্ষীয় মোট শক্তি উপগ্রহের, পারবো না আমরা? এটা আসতেই পারে বারবার আমাদের। মোট শক্তিটা খুবই সিম্পল একটা জিনিস, গতি শক্তি আমরা জানি, বেগ জানি আমরা, বিভব শক্তি আমরা জানি,
ভেরি সিম্পল। বিভব শক্তি বের করার সময় আমাদের ওই যে উপগ্রহের বিভব শক্তি বা যে বস্তু বিভব শক্তি বের করতে বলবে ওই অবস্থানে বিভব দ্বারা আমরা ওই ভরটাকে গুণ করে ফেলবো, তাহলে হয়ে যাবে। ওকে, 1 ঘন্টার ক্লাস আজকে দেখে নিও। ওকে ভাই, আজকে এই পর্যন্ত।